হাই বন্ধুরা, আমি তোমাদের স্বপ্নের নায়িকা শ্রাবন্তী। আজ তোমাদের জন্য এক ভরপুর প্রেমের গল্প শোনাতে চলেছি, যা শুনলে তোমরা আমাকে পেলে খাট পালঙ্ক ভেঙে দিবে। আর আমিও চাই তোমাদের সাথে থেকে খাট ভাঙতে। আমারও তো ইচ্ছে করে, বলো না? আর আমার সব বন্ধুদের জানিয়ে রাখি, যারা খাট পালঙ্ক ভাঙতে চাও তারা অতি অবশ্যই 100 গ্রাম অলিভ অয়েল আর 500 গ্রাম মিষ্টি দই নিয়ে আসবে। তাহলে দেখবে খেলা আরও জমে গেছে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। শ্রেয়া নতুন বউ হয়ে এ বাড়িতে এসেছে মাত্র 6 মাস হল। বয়স 25, মাঝারি গড়নের শরীর, লম্বা চুল আর টানা টানা চোখ যেন সব কথা বলে দেয়। যারা শ্রেয়াকে একবার দেখবে তারই খেতে মন চাইবে। পাড়ার মধ্যে টপ বুদ্ধি শ্রেয়া। দেবর রুদ্রর বয়স 22, সদ্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সুঠাম দেহ, রংটা একটু শ্যামলা, তবে চোখ দুটো অদ্ভুত রকমের আকর্ষণীয়। শ্রেয়া যখন প্রথম এ বাড়িতে আসে, রুদ্র একটু চুপচাপই ছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে, তার নতুন বৌদি শুধু সুন্দরী নন, বরং হাসি খুশি ও প্রাণবন্ত। শ্রেয়ার শাড়ির আঁচলে একটা অন্যরকম মায়া লেগে থাকে। সন্ধ্যার পর বারান্দায় বসে শ্রেয়া বই পড়ছিল। রুদ্র পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু তার মনোযোগ বইয়ের চেয়ে বেশি ছিল শ্রেয়ার উপর। শ্রেয়া অনুভব করল রুদ্রর দৃষ্টি, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণের জন্য নীরবতা বিরাজ করল। বৌদি, তুমি এত চুপচাপ কেন? রুদ্র জানতে চাইল। না, এমনি। আজ একটু ক্লান্ত লাগছে, শ্রেয়া মিষ্টি হেসে বলল। তুমি ক্লান্ত থাকলে তোমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, রুদ্র অকটে বলে ফেলল। শ্রেয়া একটু চমকে গেল, তবে হাসিটা চেপে রাখল। তুমি বরাবরই এত মিষ্টি কথা বলো। সত্যিটা বললে কি মিষ্টি শোনায়? রুদ্র হাসল। সন্ধ্যার পর ঠান্ডা বাতাস বইছিল। শ্রেয়া বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল। রুদ্র পাশেই ছিল, কিন্তু আজ যেন তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বৌদি, তোমার কি কখনো মনে হয় আমাকে নিয়ে কিছু অনুভূতি থাকলে বলতে পারো? রুদ্র হঠাৎ প্রশ্ন করে বসল। শ্রেয়া অবাক হয়ে তাকালো, একটু থেমে বলল, সব কথা বলা যায় না, কিছু অনুভূতি না বলাই ভালো। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে যদি এমন কিছু থাকে যা না বললে কষ্ট হয়? শ্রেয়া এবার রুদ্রর চোখের দিকে তাকিয়ে রইল। রুদ্রর চোখে যেন একটা অদ্ভুত আকর্ষণ, অদ্ভুত আকুতি লুকিয়ে আছে। রুদ্র, তুমি এখনো ছোট, তোমার হয়তো কিছুই বোঝার বয়স হয়নি গিয়ে। রুদ্র একটু হাসল, তবে সেই হাসির মধ্যে একটা চাপা কষ্ট লুকিয়েছিল। ছোট? তুমি কি সত্যি তাই ভাবো? বয়সে বড় হলে কি অনুভূতি বদলে যায়? শ্রেয়া কিছুক্ষণ চুপ করে রইল। এই সম্পর্কের বাঁধনটা সে নিজেও অনুভব করছিল, কিন্তু এটা ঠিক নয়। সে বুঝতে পারছিল রুদ্র ধীরে ধীরে এক অজানা টানে তার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পাশের ঘরে শ্রেয়ার স্বামী দেবেশের কাশির শব্দ ভেসে এল। সেই শব্দ যেন বাস্তবতার দিকে টেনে আনল দুজনকে। শ্রেয়া দ্রুত সরে গেল, আর রুদ্রও নীরবে দাঁড়িয়ে রইল। শ্রেয়া সেদিন রাতে ঘুমোতে পারল না। রুদ্রর কথাগুলো যেন মনের মধ্যে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। বয়সে বড় হলে কি অনুভূতি বদলে যায়? সে জানে এই অনুভূতি ভুল। রুদ্র তার দেবর, সে নিজে একজন বিবাহিতা নারী। কিন্তু তবুও কেন রুদ্রর চোখের গভীরতা তাকে টানছে? কেন এই অনিশ্চিত আবেগের মধ্যে ডুবে যেতে ইচ্ছে করছে? পরদিন সকালে শ্রেয়া রান্নাঘরে ছিল। রুদ্র চুপচাপ এসে পাশে দাঁড়াল। বৌদি, কাল রাতে তুমি কোনো উত্তর দিলে না গি? সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না রুদ্র, শ্রেয়া আস্তে করে বলল। কেন? ভয় পাচ্ছ? শ্রেয়া তাকালো রুদ্রর দিকে। আজ তার চেহারায় একটা ভিন্ন রকম দৃঢ়তা। আমি ভয় পাই না রুদ্র। আমি শুধু জানি আমাদের কিছু সীমারেখা মানতে হয় গিয়ে। রুদ্র একটু হাসল, কিন্তু সেই হাসির মধ্যে বেদনার ছায়া ছিল। সব সীমারেখাই কি সত্যি দরকারি বৌদি? হৃদয়ের টান কি নিয়ম মেনে চলে? শ্রেয়া কোনো উত্তর দিল না, কারণ তার নিজের মনেই কোনো উত্তর ছিল না। ঠিক তখনই দেবেশদা ডাক দিল, শ্রেয়া, 1 কাপ চা এনে দাও তো। বাস্তবতা আবারও সামনে এসে দাঁড়াল। শ্রেয়া কিছু না বলে দ্রুত চায়ের কাপের দিকে হাত বাড়াল। আর রুদ্র চুপচাপ তাকিয়ে রইল, যেন কোনো এক অদৃশ্য দেয়াল তার সামনে তৈরি হয়ে গেছে। সেদিন সন্ধ্যায় শ্রেয়া ছাদে গিয়ে দাঁড়াল। মনটা কেমন অস্থির লাগছিল।
হালকা বাতাস বইছিল, চারপাশটা শান্ত, কিন্তু তার হৃদয়ের ভেতরে যেন এক ঝড় বয়ে চলেছে। পেছন থেকে ধীর পায়ে রুদ্র এসে দাঁড়াল। বৌদি, তুমি আমার কাছ থেকে পালাচ্ছ? শ্রেয়া চমকে তাকাল। রুদ্রর চোখের গভীরতা এড়ানো মুশকিল। আমি পালাচ্ছি না রুদ্র। তাহলে আমায় এড়িয়ে যাচ্ছ কেন? রুদ্রর গলা জড়িয়ে যাচ্ছিল। শ্রেয়া দীর্ঘশ্বাস ফেলল। কিছু কিছু সম্পর্ক করা যায় না রুদ্র। কিছু অনুভূতি থাকা সত্ত্বেও চেপে রাখতে হয় কি? রুদ্র এগিয়ে এলো, খুব কাছাকাছি দাঁড়াল। কিন্তু যদি সেই অনুভূতিগুলো সত্যি হয়? শ্রেয়া থামিয়ে দিল। রুদ্র, আমাদের দুজনের অবস্থান দুই রকম। আমি তোমার বৌদি, এটা ভেবেছ? রুদ্র ব্যথিত চোখে তাকাল। তুমি শুধু নামটা দেখছ, সম্পর্কের বাঁধনটা নয়। আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমি তোমায় অনুভব করি বৌদিগু। শ্রেয়ার বুক ধক করে কেঁপে উঠল। কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। ঠিক তখনই নিচ থেকে দেবেশদার গলা ভেসে এলো, শ্রেয়া, কোথায় গেলে? শ্রেয়া দ্রুত সরে গেল, যেন বাস্তবতা এক ধাক্কায় তাকে ফিরিয়ে আনল। রুদ্র শুধু তাকিয়ে রইল, যেন সে জানে তার হৃদয়ের টান যতই গভীর হোক, এই গল্পের পরিণতি কোথায় যাবে তা অজানাই। শ্রেয়া জানত এই অনুভূতি ভুল, কিন্তু হৃদয় কি সবসময় যুক্তি মানে? রাত্রি নেমে এসেছে। ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু শ্রেয়ার চোখে এক ফোঁটাও ঘুম নেই। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। একাকী রাতের নীরবতা যেন তার মনের ভেতরের কোলাহলটা আরও বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ দরজায় মৃদু শব্দ হল। শ্রেয়ার বুক ধক করে উঠল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজা খুলতেই রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখল। গায়ে হালকা শার্ট, চোখে গভীর একটা আবেগ, যেন তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। রুদ্র, এখানে কেন? শ্রেয়া বলল। তোমার সাথে কথা বলতে এসেছি বৌদি। আর এভাবে দূরে সরে থেকো না, প্লিজ গু। শ্রেয়া কিছু বলার আগে রুদ্র এগিয়ে এলো, খুব কাছে। এতটাই যে তার উষ্ণ নিঃশ্বাস শ্রেয়ার গালে লেগে যাচ্ছিল। রুদ্র, এটা ঠিক নয় গি। রুদ্র ধীরে ধীরে বলল, তাহলে কি ভুল? আমার অনুভূতি, আমার প্রতিটা মুহূর্তে তোমাকে অনুভব করা। তুমি কি সত্যিই কিছুই বুঝতে পারো না বৌদি? শ্রেয়ার চোখে মুখে দ্বিধা, দ্বন্দ্ব। একদিকে তার দায়িত্ব, আরেকদিকে এই আবেগের গভীরতা যা প্রতিনিয়ত তাকে টেনে নিচ্ছে। রুদ্র, আমরা যা চাই সবসময় তা পাওয়া যায় না। কিছু ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো। রুদ্র ব্যথিত হাসল। কিন্তু দূরে থেকেও কি তুমি সত্যি আমাকে ভুলতে পারবে? শ্রেয়া কোনো উত্তর দিল না। তার চোখে জল জমে উঠল। রুদ্র ধীরে ধীরে হাত বাড়িয়ে শ্রেয়ার কাঁধে রাখল। এই ছোঁয়া যেন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে দিল শরীর জুড়ে। ঠিক তখনই পাশের ঘরে দেবেশদার নড়াচড়া শোনা গেল। শ্রেয়া তড়িঘড়ি করে রুদ্রর হাত সরিয়ে দিল, ফিসফিস করে বলল, রুদ্র, প্লিজ যাও। রুদ্র কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। শ্রেয়া জানালার দিকে তাকিয়ে রইল। এই অস্থিরতা, এই না বলা কথাগুলো কি কোনোদিন শেষ হবে? রাত্রির গভীরতা বাড়ছে, কিন্তু শ্রেয়ার মনের অস্থিরতা কমছে না। রুদ্রর শেষ কথাগুলো এখনো কানে বাজছে, তুমি কি সত্যি আমাকে ভুলতে পারবে? না, সে ভুলতে পারছে না। যতবার সে নিজেকে বোঝাতে চেয়েছে, ততবারই রুদ্রর চোখের সেই গভীর আবেগ তাকে দুর্বল করে দিয়েছে। পরদিন বিকেলে বৃষ্টির পরে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। শ্রেয়া ছাদে গিয়ে দাঁড়াল। রুদ্রও ঠিক তখনই ছাদে এলো। দুজনেই চুপচাপ। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কিন্তু একটা অদৃশ্য টান তাদের আরও কাছাকাছি এনে ফেলেছে। রুদ্র ধীরে ধীরে বলল, বৌদি, তুমি কি সত্যি চাও আমি দূরে থাকি? শ্রেয়া কিছু বলল না, চোখ নামিয়ে রইল। রুদ্র এবার একটু এগিয়ে এসে বলল, তুমি কি জানো আমি কবে প্রথম তোমাকে অন্যরকমভাবে অনুভব করেছিলাম? শ্রেয়া এবার তাকালো, একটু অবাক হয়ে। সেদিন, যেদিন তুমি দুপুরে জানালার পাশে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিলে। তোমার চুলের ভেজা গন্ধ, তোমার হাসির সরলতা, সেদিন আমি প্রথম বুঝলাম তুমি আমার মনের কোথাও জায়গা করে নিয়েছ গু। শ্রেয়া কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু রুদ্রর চোখের গভীরতা যেন তাকে সব কথা ভুলিয়ে দিল। রুদ্র, প্লিজ, আমাদের থামতে হবে গি। রুদ্র আর এক মুহূর্ত অপেক্ষা করল না। এক ধাক্কায় এগিয়ে এসে দুহাতে শ্রেয়ার হাত চেপে ধরল। তুমি কি সত্যি চাও আমি থেমে যাই বৌদি? যদি বলো আমি চলে যাব। কিন্তু সত্যি বলো, তুমি কি আমায় দূরে ঠেলে দিতে পারবে? শ্রেয়া কাঁপতে লাগল। বুকের ভেতরে একটা ঝড় উঠেছে। এই মুহূর্তে সে কি করবে তার নিজেরই জানা নেই।
রুদ্রর হাতের স্পর্শে শ্রেয়ার পুরো শরীর কেঁপে উঠল। সে চোখ তুলে তাকাল, রুদ্রর চোখের গভীরতা যেন তাকে এক অদ্ভুত আবেশে টেনে নিচ্ছে। বৌদি বলো, আমি চলে যাব কি না? রুদ্রর কণ্ঠে ব্যথা মিশেছিল। শ্রেয়ার ঠোঁট কাঁপছে। সে নিজেও জানে না তার উত্তর কি হবে। এই অনুভূতি সে অস্বীকার করতে পারে না, কিন্তু এক ধাক্কায় সব কিছু ভেঙেও ফেলতে পারে না। সে ধীরে ধীরে রুদ্রর হাত ছাড়িয়ে নিল। রুদ্র, আমাদের যা হচ্ছে সেটা ভুল গো। রুদ্র এক পলক চুপ করে থাকল, তারপর বলল, ভুল? সত্যিই কি ভুল, নাকি সমাজের চোখে এটা ভুল? শ্রেয়া জানত রুদ্র যুক্তি দিতে পারে, আবেগ দেখাতে পারে, কিন্তু সে পারবে না। পারবে না এই অনুভূতিটাকে সত্যি করে তোলার সাহস দেখাতে। সে এক পা পেছনে সরে এলো। রুদ্র, আমি তোমার কাছে না, আমাদের দুজনের কাছেই অনুতপ্ত হব যদি আমরা এক ধাপও এগিয়ে যাই। এই টান হয়তো সত্যি, কিন্তু আমাদের নিয়তি এক নয় কি? রুদ্র ব্যথিত চোখে তাকালো। তাহলে তুমি চাইছো আমি দূরে চলে যাই? শ্রেয়ার চোখে জল চলে এলো। হয়তো সেটাই ভালো রুদ্র। কিছু ভালোবাসা দূরে থাকলেই বেঁচে থাকে কি? রুদ্র আর এক মুহূর্ত দাঁড়াল না। পেছন ফিরে দ্রুত চলে গেল। শ্রেয়া একা দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা ভারী অনুভব করল। সত্যিই কি ভালোবাসা শুধু দূরে রাখলেই টিকে থাকে? নাকি কিছু না বলা ভালোবাসার কষ্ট আজীবন পোড়ায়? রুদ্র চলে গেলেও শ্রেয়ার মনের অস্থিরতা কমল না। একটা শূন্যতা তাকে কুরে কুরে খাচ্ছিল। সে কি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিয়েছে, নাকি সমাজের ভয়ে নিজের হৃদয়কে আঘাত করেছে? রাতের খাওয়ার পর সবাই যখন যার যার ঘরে চলে গেল, শ্রেয়া ছাদে গিয়ে দাঁড়াল। মাথার ভেতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠ শুনতে পেল। তুমি কি সত্যিই মনে করো দূরে থাকলে ভালোবাসা শেষ হয়ে যায়? শ্রেয়া চমকে তাকাল। রুদ্র ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তার চোখ জ্বলজ্বল করছে। রুদ্র, তুমি এখানে? রুদ্র ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি যেটা বললে সেটা যদি সত্যি হয় তাহলে বলো, এই মুহূর্তে তোমার মন কি বলছে বৌদি? শ্রেয়া নিঃশ্বাস আটকে গেল। এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। রুদ্র, প্লিজ থামো। আমরা যা করছি সেটা ঠিক নয়। রুদ্র বলল, তাহলে কেন তোমার চোখ বলছে অন্য কিছু? শ্রেয়া চোখ ফিরিয়ে নিল। কিন্তু রুদ্র এবার আর পিছু হটল না। সে আরও কাছে এসে বলল, তুমি যদি বলো আমি চলে যাব, আর কখনো ফিরে তাকাবো না। কিন্তু যদি মনে মনে চাও আমি থাকি, তাহলে একবার শুধু চোখ তুলে তাকাও। আমি বুঝে নেব গু। শ্রেয়া কাঁপতে লাগল। তার সামনে এক কঠিন পরীক্ষা। চারপাশ নিস্তব্ধ। রাতের হাওয়ার সাথে শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ মিশে গেছে। শ্রেয়ার চোখের কোণে জল জমে উঠল। শ্রেয়ার হাত কাঁপছিল। তার সামনে এক কঠিন সিদ্ধান্ত। সে চোখ বন্ধ করল, গভীরভাবে শ্বাস নিল। ঠিক তখনই পেছন থেকে দেবেশ তার গম্ভীর কণ্ঠ ভেসে এল। শ্রেয়া, তুমি এখানে? আর রুদ্র, তুমি এখনো জেগে? শ্রেয়ার বুকের ভেতরটা ভয়ে ধপ করে উঠল। রুদ্রও চমকে পেছনে তাকাল। দেবেশ ছাদের দরজার সামনে দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত সন্দেহের ছায়া। শ্রেয়া দ্রুত মুখ ফিরিয়ে নিল। ওহ, আমি একটু হাওয়া খেতে এসেছিলাম গু। শ্রেয়ার গলা কাঁপছে। দেবেশ একটু থেমে রুদ্রর দিকে তাকাল। আর তুমি এত রাতে ছাদে? রুদ্র শান্ত গলায় বলল, আমারও ঘুম আসছিল না, তাই একটু বেড়াতে এসেছি দাদা গু। দেবেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হাসল। কিন্তু সেই হাসির আড়ালে কিছু একটা লুকিয়ে। ঠিক আছে, কাল সকালে একটু কথা আছে রুদ্র। এখন ঘুমোও। রুদ্র ও শ্রেয়া একে অপরের দিকে এক ঝলক তাকাল। পরদিন সকালে নাস্তার টেবিলে রুদ্র আর দেবেশ মুখোমুখি বসেছে। পরিবেশটা কেমন থমথমে। শ্রেয়া রান্নাঘর থেকে সব দেখছিল, কিন্তু বেরিয়ে আসার সাহস পেল না। দেবেশ এক কাপ চা হাতে নিয়ে বলল, রুদ্র, তুমি কদিন ধরে কেমন যেন বদলে গেছ। সব ঠিক আছে তো? রুদ্র একটা শ্বাস নিল, মুখে স্বাভাবিক ভাব আনতে চেষ্টা করল। হ্যাঁ দাদা, সব ঠিক। তুমি এমন বলছো কেন? দেবেশ চায়ের কাপ নামিয়ে রেখে বলল, তুমি আর শ্রেয়া ছাদে কি করছিলে কাল রাতে? রুদ্র চমকে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। কিছু না দাদা, আমরা একটু পাড়ার লোকের কথা বলছিলাম। দেবেশ একটু হেসে বলল, সেটা তো জানি, কিন্তু কথাগুলো কি এমন যা রাতের আধারে বলতে হয়?
রুদ্র এবার সম্পূর্ণ চুপ। শ্রেয়া রান্নাঘরের আড়াল থেকে সব শুনছিল। তার হাত কাঁপতে লাগল। রুদ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। দেবেশদার চোখের দৃষ্টি আজ অন্যরকম। যেন কিছু একটা আন্দাজ করতে পারছে কিন্তু প্রকাশ করছে না। শ্রেয়া রান্নাঘর থেকে ঠান্ডা হয়ে আসা চায়ের কাপটা শক্ত করে ধরে বসে রইল। তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ গতিতে চলছে। দেবেশ এবার গম্ভীর গলায় বলল, রুদ্র, তুই অনেক দিন ধরে বাড়িতে আছিস। এবার কোথাও থেকে বেরিয়ে আয়। রুদ্র একটু অবাক হয়ে তাকাল। মানে? দেবেশ এক চুমুক চা খেয়ে বলল, তোর বন্ধুদের সাথেও তো অনেক দিন দেখা হয়নি। কোথাও গিয়ে ঘুরে এলে কেমন হয়? দিল্লি, মুম্বাই কিংবা অন্য কোথাও? শ্রেয়া এবার আর স্থির থাকতে পারল না। দ্রুত বাইরে এসে বলল, রুদ্র কেন হঠাৎ বাইরে যাবে? কোনো সমস্যা হয়েছে? দেবেশ ঠান্ডা চোখে শ্রেয়ার দিকে তাকাল। না, কোনো সমস্যা হয়নি। তবে আমি চাই, রুদ্রর একটু পরিবর্তন দরকার। আসলে কিছু জিনিস বদলে ফেলা দরকার, তাই না? রুদ্র এবার দেবেশদার কথার আসল ইঙ্গিত বুঝতে পারল। সে এক ঝলক শ্রেয়ার দিকে তাকাল। দাদা, তুমি কি আমাকে বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছ? দেবেশ একটু হাসল। তুমি যদি নিজেই বুঝে নাও তাহলে আমার কিছু বলার দরকার নেই গি। শ্রেয়ার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সেদিন দুপুরে শ্রেয়া একা ঘরে বসেছিল। তার মাথার মধ্যে দেবেশের কথা বারবার মনে বাজছিল। তোমার কিছু জিনিস বদলে ফেলা দরকার, তাই না? শ্রেয়া বুঝতে পারছিল না দেবেশের মনে কি চলছে। ঠিক তখনই দরজার পাশে মৃদু শব্দ হল, রুদ্র। শ্রেয়া চমকে তাকাল। রুদ্র দরজা ধরে দাঁড়িয়ে আছে, চোখে চাপা অভিমান আর কষ্ট। বৌদি, আমি কি সত্যিই চলে যাব? শ্রেয়ার ঠোঁট কাঁপল। রুদ্র, তুমি জানো এটা আমাদের জন্যই ভালো গু। রুদ্র একটু এগিয়ে এলো। তাহলে বলো, তুমি কি চাও আমি চলে যাই? শ্রেয়া চুপ। রুদ্র ধীরে ধীরে বলল, একবার সত্যিটা বলো বৌদি। একবার শুধু বলো তুমি আমাকে চাইছ না গি। শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। সন্ধ্যা নেমেছে। ঘরে একটা থমথমে পরিবেশ। দেবেশ সারাদিন কোথাও যায়নি, কিন্তু তার চেহারায় আজ অন্যরকম একটা ভাব। রুদ্রও চুপচাপ, শ্রেয়া তো একেবারেই অস্থির। রাতের খাবারের পর দেবেশ হঠাৎ বলল, শ্রেয়া, আমার সঙ্গে একটু আসবে? শ্রেয়া কিছুটা অবাক হলেও উঠে দাঁড়াল। দেবেশ তাকে নিয়ে তাদের ঘরে গেল। দরজা বন্ধ করেই সে শান্ত গলায় বলল, তুমি কি মনে করো আমি গাধার মতো বোকা? শ্রেয়ার শরীরে রক্ত হিম হয়ে গেল। কি বলছো তুমি? দেবেশ ধীরগতিতে বলল, আমি জানি তুমি আর রুদ্র, তোমাদের মধ্যে কিছু একটা চলছে। তোমার চোখকে আমার কাছে লুকোতে পারবে না গি। শ্রেয়া দম বন্ধ হয়ে আসা অনুভব করল। তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তোমার অস্থিরতা, রুদ্রর চোখের ভাষা, মাঝরাতে ছাদে গিয়ে কথা বলা, এগুলো কাকতালীয় হতে পারে না গি। শ্রেয়া তড়িঘড়ি করে বলল, দেবেশ, তুমি ভুল বুঝছ। আমি কখনো কিছু করিনি যা তোমাকে আঘাত দেবে গু। দেবেশ এবার ঠান্ডা হেসে বলল, হয়তো করনি, কিন্তু করতে চেয়েছিলে কি না সেটা তুমি নিজেই জানো গো। শ্রেয়া আর এক মুহূর্ত দাঁড়াতে পারছিল না। তার চোখে পানি চলে এলো। দেবেশ, প্লিজ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না গি। দেবেশ এবার সামনে এগিয়ে এলো। তাহলে একটা কাজ করো, রুদ্রকে বলো সে যেন আগামীকাল সকালেই বাড়ি ছেড়ে চলে যায়। শ্রেয়া থমকে গেল। দেবেশ, হ্যাঁ, এটা তোমার পরীক্ষার সময়। যদি তোমার সত্যিই আমার প্রতি সম্মান থাকে তাহলে রুদ্রর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই গি। শ্রেয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাইরে তখন রুদ্র দাঁড়িয়েছিল। সেসব শুনে তার মুঠি শক্ত হয়ে গেল। সেসব শুনে তার ভিতরে যেন আগুন জ্বলছিল। এদিকে শ্রেয়ার ভেতরেও এক যুদ্ধ চলছিল। দেবেশ তাকে এমন কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে তার হৃদয় ও কর্তব্য একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। পরদিন ভোরে পুরো বাড়ি তখনও ঘুমে। শ্রেয়া ঘর থেকে বেরিয়ে দেখল রুদ্র ব্যাগ গুছিয়ে ফেলেছে। রুদ্র, তুমি কি সত্যিই চলে যাচ্ছ? তার গলাতে কান্নার ভাব থাকতেও রুদ্র হালকা হাসল, কিন্তু সেই হাসির আড়ালে কষ্টটা পুরো বোঝা যাচ্ছিল। তোমার তো তাই ইচ্ছা, তাই না? দাদা চাইছে আমি চলে যাই। তুমি কি চেয়েছ আমি থেকে যাই? শ্রেয়া চুপ। রুদ্র এবার এক ধাপ এগিয়ে এসে বলল,
যদি একবার বলো থেকে যাও, আমি আর যাব না। কিন্তু যদি কিছু না বলো, তাহলে আজকের পর হয়তো আর কখনো দেখা হবে না বৌদি। শ্রেয়ার চোখে জল চলে এলো। ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতর থেকে একটা ধপ করে জোরে শব্দ এলো। দেবেশ! শ্রেয়া চমকে ভেতরে দৌড় দিল। রুদ্রও পিছু নিল। দেখে তারা স্তব্ধ হয়ে গেল। দেবেশ মেঝেতে পড়ে আছে। তার শ্বাস দ্রুত উঠানামা করছে, কপালে ঘাম, মুখটা ভয়ঙ্কর ফ্যাকাশে। দাদা! রুদ্র ছুটে গেল। শ্রেয়া বোঝার চেষ্টা করল। দেবেশের ঠোঁট নড়ল। রুদ্র! আমার দম বন্ধ হয়ে আসছে গু। রুদ্র আর দেরি না করে তাকে দ্রুত তুলে ধরল। বৌদি, জল আনো। কেউ গাড়ি বের করো। শ্রেয়া হতবাক হয়ে দাঁড়িয়েছিল। ওই মুহূর্তে সবকিছু বদলে গেল। দেবেশের নিস্তেজ দেহ দেখে রুদ্র আর এক মুহূর্ত দেরি করল না। সে দেবেশকে কাঁধে তুলে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগোল। শ্রেয়া তখনও হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তার চেতনা ফিরল। সে দৌড়ে গেল পানির গ্লাস আনতে। গাড়ি স্টার্ট নিয়ে রুদ্র চিৎকার করে বলল, বৌদি ওঠো, সময় নেই। শ্রেয়া আর কিছু ভাবার সময় পেল না। সে তাড়াতাড়ি গাড়িতে উঠল। রুদ্র দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দেবেশকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। রুদ্র ও শ্রেয়া বাইরে বসে রইল, দুজনেই চুপচাপ। রুদ্রর মুঠি শক্ত হয়ে আছে, চোখ রাগে লাল। বৌদি, তুমি কি আগে জানতে যে দাদার কোনো অসুখ ছিল? শ্রেয়া ধীরে মাথা নাড়ল। না, ও কখনো কিছু বলেনি কি। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে এলো। আপনারা কে রোগীর আত্মীয়? আমি তার স্ত্রী। আর উনি তার ভাই, দ্রুত বলল শ্রেয়া। ডাক্তার গম্ভীর মুখে বলল, রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। হার্টের সমস্যা আগে থেকেই ছিল, কিন্তু ওষুধ ঠিকমতো নেননি। আজ হঠাৎ একটা বড় অ্যাটাক হয়েছে কি। শ্রেয়া আর রুদ্র দুজনেই স্তব্ধ হয়ে গেল। ডাক্তার একটু থেমে বলল, একটা কথা জানতে চাই। রোগী কি সাম্প্রতিক সময়ে কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে ছিলেন? রুদ্র চুপ। শ্রেয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। ডাক্তার চলে যাওয়ার পর রুদ্র ধীরে ধীরে বলল, বৌদি, তুমি কি জানো আমার ভিতরে কি হচ্ছে? শ্রেয়া তাকালো। রুদ্রর চোখে এক অদ্ভুত যন্ত্রণা ফুটে উঠেছে। আমি কি তাহলে সত্যিই ভুল করছিলাম? শ্রেয়া কোনো উত্তর দিতে পারল না। রুদ্র গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, আমি যদি না থাকতাম, যদি সত্যিই চলে যেতাম, তাহলে হয়তো আজ এই মুহূর্তটা দেখতে হতো না গি। শ্রেয়া এবার চমকে উঠল। রুদ্র, এসব কি বলছো? রুদ্র হতাশ গলায় বলল, হয়তো সত্যিই দাদা ঠিক বলেছিল। কিছু ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো। শ্রেয়ার হৃদয় যেন হঠাৎ একটা ধাক্কা খেল। এই প্রথম রুদ্র নিজেকে সরিয়ে নিচ্ছে। রুদ্রের কথাগুলো শ্রেয়ার মনে বজ্রপাতের মতো আঘাত করল। কিছু ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো। রাতের শেষ ভোরে দেবেশের জ্ঞান ফিরে এলো। ডাক্তার জানিয়ে দিলেন, বিপদ আপাতত কেটে গেছে, তবে তাকে মানসিক ও শারীরিক চাপ কমাতে হবে। শ্রেয়া দেবেশের পাশে বসেছিল। দেবেশ ধীরে চোখ খুলে আস্তে করে বলল, শ্রেয়া। রুদ্র কোথায়? শ্রেয়া চমকে গেল। ও বাইরেই আছে। তুমি কেমন আছো? দেবেশ একটু হাসল। সেই হাসির মধ্যে যেন এক ক্লান্তি। আমি জানতাম ও থাকবে। রুদ্র কি কখনো আমাকে ফেলে যেতে পারবে? শ্রেয়া চুপ। দেবেশের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তুমি কি ভেবেছ আমি রুদ্রকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম? না শ্রেয়া, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম ওর জন্য তোমার অনুভূতি কতটা গভীর গু। শ্রেয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মানে? দেবেশ ধীরে বলল, আমি জানি তোমার চোখ কি বলে। তুমি রুদ্রকে মনে মনে চাও, কিন্তু তুমি কি ওকে গ্রহণ করতে পারবে? সমাজের ভয়, সংসারের দায়, এগুলো ভুলে যেতে পারবে? শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। দেবেশ, আমি জানি না গু। দেবেশ এবার শান্ত গলায় বলল, জানো শ্রেয়া, ভালোবাসা আর দায়িত্ব এক জিনিস নয়। ভালোবাসা হৃদয় থেকে আসে, দায়িত্ব সমাজ তৈরি করে। তোমার দায়িত্ব আমি, কিন্তু তোমার ভালোবাসা কে, সেটা একমাত্র তুমি জানো গো। শ্রেয়ার মাথা ঝিমঝিম করছিল ওই সব শুনে। তুমি আমাকে কি বোঝাতে চাইছ? আমি রুদ্রকে গি তোমাকে কিছুই করতে বলছি না শ্রেয়া। শুধু তোমার সত্যিকারের ভালোবাসার অনুভূতি নিয়ে ভাবো।
সত্যি বলো, রুদ্র যদি আজ চলে যায় তুমি কি সুখী হবে? শ্রেয়া কোনো উত্তর দিতে পারল না। কারণ সত্যটা সে নিজেও জানে না, বা হয়তো জানে কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে। বাইরে তখন রুদ্র হাসপাতালের করিডোরে বসেছিল। তার ভেতরে অস্থিরতা চলছে। ঠিক তখনই শ্রেয়া দরজার সামনে এসে দাঁড়াল। চোখ লাল, মুখের দ্বিধার ছাপ। রুদ্র তাকালো। এই এক ডাকেই তার ভিতরের সব দ্বিধা যেন ভেঙে গেল। শ্রেয়া ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কি সত্যিই চলে যাবে? রুদ্র শান্ত গলায় বলল, তুমি কি চাও আমি যাই? শ্রেয়া চুপ। রুদ্র এবার সরাসরি চোখে চোখ রেখে বলল, একবার শুধু সত্যিটা বলো বৌদি, তুমি কি আমাকে ভালোবাসো? শ্রেয়া এবার চোখ বন্ধ করল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। শ্রেয়া চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। তার বুকের মধ্যে ঝড় চলছে। ঠিক তখনই দরজার উপাস থেকে দেবেশের শান্ত গলা ভেসে এলো, তুমি উত্তর দেবে না, তাই তো শ্রেয়া? শ্রেয়া চমকে উঠল। রুদ্র হতভম্ব হয়ে দেবেশের দিকে তাকালো। দেবেশ উঠে বসেছে। চোখের দৃষ্টি দিয়েও ঠোঁটের কোণে রহস্যময় হাসি। আমি বলেছিলাম দায়িত্ব আর ভালোবাসা এক নয়। কিন্তু যদি বলি আমি আগে থেকেই জানতাম তোমাদের সম্পর্ক কোথায় গড়াচ্ছে। শ্রেয়া আর রুদ্র এবার পুরোপুরি হতবাক। মানে? রুদ্র ফিসফিস করে বলল। দেবেশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তোমরা কি ভেবেছ আমার বোঝার ক্ষমতা হয়নি? গত কয়েক মাস ধরে আমি সব দেখছি। তোমাদের দৃষ্টি, কথাবার্তা, হঠাৎ চুপ হয়ে যাওয়া। আমি জানতাম একদিন না একদিন এই প্রশ্নের মুখোমুখি হব। শ্রেয়ার পা কাঁপছিল। সে অস্পষ্ট গলায় বলল, তাহলে এতদিন চুপ ছিলে কেন? দেবেশ হালকা হাসল। কারণ আমি দেখতে চেয়েছিলাম তোমরা কতদূর যাও। আমি জানতে চেয়েছিলাম এটা শুধুই ক্ষণস্থায়ী অনুভূতি নাকি সত্যিকারের ভালোবাসা। রুদ্র এবার ক্ষুব্ধ হয়ে উঠল। তাহলে তুমি আমাদের পরীক্ষা নিচ্ছিলে? দেবেশ এবার চোখে চোখ রাখল। হ্যাঁ, নিচ্ছিলাম। কারণ আমি দেখতে চেয়েছিলাম শ্রেয়া সত্যিই আমাকে ছেড়ে তোর সঙ্গে যেতে পারবে কি না। শ্রেয়ার পুরো শরীর জমে গেল। আমি সত্যিই দেবেশকে ছেড়ে যেতে পারব? এই প্রশ্নটা যেন তার মনের মধ্যে বিস্ফোরণ ঘটাল। কয়েক মুহূর্তের নীরবতার পর দেবেশ ধীরে ধীরে বলল, ঠিক আছে শ্রেয়া, আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি। যদি তুমি সত্যিই মনে করো রুদ্রই তোমার সত্যিকারের ভালোবাসা, তাহলে তুমি যেতে পারো। রুদ্র হতভম্ব। শ্রেয়ার মুখ শুকিয়ে গেল। মানে? তুমি আমাকে মুক্তি দিচ্ছ? দেবেশ মাথা নেড়ে বলল, হ্যাঁ। যদি তোমার মনে হয় রুদ্রের সঙ্গেই থেকে তুমি সুখী হবে, তাহলে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারো। আমি তোমাকে বাধা দেব না। এই কথা শুনে রুদ্রের চোখে একরাশ আশা জ্বলজ্বল করছিল। বৌদি, তুমি কি সত্যিই আমার সঙ্গে যাবে? শ্রেয়া এবার গভীর সংকটে পড়ে গেল। দেবেশের কথাগুলো যেন বাতাসে ঝুলে আছে। তুমি চাইলে রুদ্রের সঙ্গে যেতে পারো। আমি তোমাকে বাধা দেব না। রুদ্র গভীরভাবে শ্রেয়ার চোখের দিকে তাকিয়ে আছে, অপেক্ষায়। সে ধীরে ধীরে চোখ তুলে দেবেশের দিকে তাকালো। দেবেশ শান্ত, একদম স্থির। তার চোখে কোনো কষ্ট নেই, কোনো রাগ নেই, যেন সে সবকিছু আগেই মেনে নিয়েছে। শ্রেয়ার শ্বাস ভারী হয়ে এলো। সে ধীরে ধীরে বলল, আমি কোথাও যাব না। রুদ্র হতভম্ব হয়ে গেল। কি বৌদি, তুমি কি বললে? শ্রেয়ার চোখে জল চলে এলো, কিন্তু তার কণ্ঠে এবার কোনো দ্বিধা নেই। রুদ্র, আমি জানি আমাদের মধ্যে কিছু শারীরিক চাহিদা মেটানোর ইচ্ছে হচ্ছিল, কিন্তু সেটা কি ভালোবাসা ছিল নাকি একটা নিষিদ্ধ আকর্ষণ? আমি আজও নিশ্চিত নই। রুদ্র পেছনে সরে গেল, যেন এই কথাগুলো তার হৃদয় ভেঙে দিচ্ছে। শ্রেয়া এবার দেবেশের দিকে তাকালো। দেবেশ, তুমি হয়তো মনে করেছিলে আমি তোমার দায়িত্বের জন্য এখানে আছি, কিন্তু না। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। হয়তো তুমি আমাকে নিঃশর্ত মুক্তি দিয়েছ, কিন্তু আমার বন্ধন শুধু সম্পর্কের না, অনুভূতিরও। দেবেশ ধীরে ধীরে এক দীর্ঘশ্বাস ফেলল। রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হেসে ফেলল, একটা তেতো হাসি। আমি জানতাম শেষ পর্যন্ত তুমি আমাকে বেছে নেবে না। শ্রেয়ার চোখ লাল হয়ে গেল। আমি কাউকে বেছে নিচ্ছি না রুদ্র। আমি শুধু সেই পথেই থাকছি যেখানে আমার ভালোবাসা, আমার শান্তি। রুদ্র এবার আর কিছু বলল না। সে শুধু একবার শ্রেয়ার দিকে তাকালো,
তার চোখে ছিল গভীর দুঃখ, না বলা কথা। তারপর সে আস্তে আস্তে পেছন ফিরে দরজার দিকে হাঁটল। শ্রেয়া কিছু বলবে কিনা বুঝতে পারছিল না। ঠিক দরজার কাছে গিয়ে রুদ্র থামল, একবার পেছনে তাকিয়ে বলল, ভালো থেকো বৌদি। শ্রেয়ার চোখ থেকে গড়িয়ে একটা অশ্রু পড়ল। রুদ্র ধীরে ধীরে বেরিয়ে গেল চিরতরে। শ্রেয়া জানালার কাছে দাঁড়িয়ে দেখল রুদ্র ধীরে ধীরে বাড়ি ছাড়ছে। দেবেশ চুপচাপ পাশে এসে দাঁড়াল। কিছুক্ষণ পর সে বলল, তুমি কি সত্যিই সুখী হলে শ্রেয়া? শ্রেয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, সুখী কিনা জানি না, কিন্তু শান্তিতে আছি গু। দেবেশ মৃদু হাসল। বাইরে আকাশটা ধীরে ধীরে মেঘলা হয়ে আসছে। কিছু সম্পর্ক থেকে আমরা কখনো পুরোপুরি মুক্ত হতে পারি না, কিছু টান আজীবন মনের কোণে রয়ে যায়। কিন্তু তাও জীবন থেমে থাকে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।